আধুনিক যে পর্যায় সারণীটা কিন্তু ইলেকট্রন বিন্যাসের উপরে বেস করে আমরা পর্যায় সারণীর যে কোনো ফিচার, যে কোনো বৈশিষ্ট্য, পর্যায় সারণীতে যে কোনো মৌলের অবস্থান সব কিছুই কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাসের উপরে বেস করে পর্যায় সারণীতে কোনো একটা মৌলের ক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারি। পর্যায় সারণীতে কোনো একটা মৌল সম্পর্কে জানতে হলে হয় তার অবস্থান বলো, হয় তার বৈশিষ্ট্য বলো, এগুলা জানতে হলে তার ইলেকট্রন বিন্যাসটাই যদি আমরা জানতে পারি জাস্ট, তাহলে তার সব কিছু আমরা মোটামুটি জেনে ফেলতে পারবো। কীরকম, আমরা যদি কারো ইলেকট্রন বিন্যাস লিখি, সাপোজ সোডিয়াম কত 11, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখলে এটা 1s2 2s2 2p6 3s1। আবার আমরা যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখি, পটাশিয়াম 19 না, 1s2 2s2 2p6 3s2 3p6 তারপরে 4s1। এখন আমরা খেয়াল করে দেখি, এই যে সোডিয়ামের ক্ষেত্রে সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা কি 3s1 s1 হিসাবে আছে জাস্ট। আর পটাশিয়ামের ক্ষেত্রে সর্ববহিস্থ কি 4 নম্বর শক্তি স্তর, তার ইলেকট্রন বিন্যাস কি 4s1 s1 হিসাবে আছে। এই জন্য সোডিয়াম, পটাশিয়াম এরা সবাই গ্রুপ 1-এর সদস্য না? তারা যে গ্রুপ 1-এর সদস্য, এটা আমরা কোথার থেকে বুঝলাম? তার কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা দিয়ে আমরা নির্ণয় করতে পারি সে কোন গ্রুপে থাকে। এটা আমরা পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে পড়ে এসেছি। আগে ইলেকট্রন বিন্যাস লেখার পরে সর্বশেষ শক্তি স্তরে তার যদি এস থাকে তাহলে s1 থাকলে সে 1 নম্বর গ্রুপ, s2 থাকলে সে 2 নম্বর গ্রুপ। যদি এস আর পি থাকে, দ্যাট ইজ সর্বশেষ ইলেকট্রনটা পিতে প্রবেশ করে, পি উপশক্তি স্তরে, তাহলে পি এর ভ্যালু +12, কারণ পি উপশক্তি স্তরের মৌলগুলা 13 নম্বর গ্রুপ থেকে শুরু হয়, তার আগে 12টা গ্রুপ থাকে, এস এর 2টা গ্রুপ, ডি এর 10টা গ্রুপ, তারপরে 13 নম্বর গ্রুপ থেকে পি এর গুলা শুরু হয়। সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রন যদি ডি উপশক্তি স্তরে প্রবেশ করে, তখন তার গ্রুপ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করি? ডি এর ইলেকট্রন মান, ডিতে কতটা ইলেকট্রন আছে সেই মান +2। কারণ কি, ডিতে ইলেকট্রন প্রবেশ করার আগে পর্যায় সারণীতে প্রথমে এস এর 2টা গ্রুপ থাকে, তারপরে ডি এর অংশ। এই জন্য ডিতে থাকলে +2, পিতে থাকলে +12, এসে থাকলে কোনো প্লাস নাই, এফে থাকলে গ্রুপ 3। আবার ইলেকট্রন বিন্যাস লিখলে আমরা পর্যায় নির্ণয় করতে পারি কোনো একটা মৌলের। যেমন এইটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে ইলেকট্রন সব শেষে কিন্তু তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করতেছে, তার মানে এটা তৃতীয় পর্যায়ের মৌল। সব শেষে ইলেকট্রন কিন্তু চতুর্থ পর্যায়ে প্রবেশ করতেছে, সবশেষে ইলেকট্রন কিন্তু চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করতেছে পটাশিয়ামের ক্ষেত্রে, তাহলে এটা চতুর্থ পর্যায়ের মৌল। তাহলে ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা মৌলের গ্রুপের অবস্থান নির্ণয় করতে পারি, পর্যায় নির্ণয় করতে পারি। আবার আমরা এটা দেখতেছি, ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বুঝতেছি তার সর্ববহিস্থ শক্তি স্তরে একটাই মাত্র ইলেকট্রন, সে একটা ইলেকট্রন ত্যাগ করে ধাতু বা ক্যাটায়ন, সে একটা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হইতে চাইবে, সে এক জাতীয় ধাতু। আবার এই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা এই জিনিসটা বুঝতেছি। আবার পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা এই জিনিসটা বুঝতেছি যে তার বাইরের শক্তি স্তরে একটা ইলেকট্রন, তাও সে একটা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হইতে চাইবে, সে ধাতু অনেক শক্তিশালী ধাতু। তার মানে ইলেকট্রন বিন্যাসকে যদি আমরা ক্লোজলি অবজার্ভ করি, পর্যায় সারণীর বিভিন্ন মৌলের অবস্থান, বৈশিষ্ট্য, এগুলো কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস থেকেই বলে দিতে পারি, বের করে নিয়ে আসতে পারি। এই জন্য পর্যায় সারণীর মেইন বেসিসটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ইংলিশে বলা হবে ইলেকট্রনিক কনফিগারেশন।